স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে ইন্ডাকটিভ ইফেক্ট অফ নাইট্রোজেন ইজ লেস দেন রেজোন্যান্ট ইফেক্ট অফ কার্বন। এখানে স্যার রেজোনেন্সটা কি কার্বন আর নাইট্রোজেনের মাঝে নাকি স্যার কার্বন আর পাশের কার্বনের মাঝে? স্যার এটা হচ্ছে বেনজিন রিং এ কার্বন আর কার্বন পাশে যেটা আছে। স্যার এই দুটোর মধ্যে যদি রেজোনেন্স ইফেক্ট বেশি থাকে তাহলে স্যার এটা কার্বনকে কিভাবে ইফেক্ট করছে স্যার নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবার জন্য? এখানে দেখা যায় রেজোনেন্স এফেক্টটা যখন তৈরি হয় তখন বেনজিন রিং এ দেখা যায় যে ইউনিফর্ম ইলেকট্রন ডেন্সিটিটা থাকে না। আমরা যে রেজোনেন্সটা করি, এই যে ডাবল বন্ডের যেই আমরা পজিশনটা যে চেঞ্জ করছি, এই পজিশনের চেঞ্জের পেছনের মূল বিষয়টাই হচ্ছে কিছু জায়গাতে বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি বেশি, কিছু কিছু জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে কম। তো বেনজিন রিং চেষ্টা করে যেখানে ইলেকট্রন ডেন্সিটি কম সেখানে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করতে, কিন্তু দেখা যায় এখানে বেনজিন রিং এ যে পরিমাণ ইলেকট্রন আছে সেটা দিয়ে আসলে ইলেকট্রন ডেন্সিটিটা বৃদ্ধি করা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। যদি এরকম ভাবে আমরা দেখি যে এটা ধরে নাও এটা আমাদের ফার্স্ট কার্বন, দেন সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ, ফিফথ এবং সিক্সথ। আমাদের ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ডাবল বন্ড থাকা এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেকেন্ড আর থার্ড এর মধ্যে সিঙ্গেল বন্ড থাকা এখানে ইলেকট্রন ডেন্সিটি কম, থার্ড আর ফোর্থে হচ্ছে ডাবল বন্ড থাকায় সেখানে আবার ইলেকট্রন ডেন্সিটি বেশি। এভাবে যেটা হয় যে অল্টারনেট করে করে আমরা দেখতে পাই ইলেকট্রন ডেন্সিটি বেশি, ইলেকট্রন ডেন্সিটি কম। তো রিং কি করে, তার যে পাই বন্ড আছে সেই পাই বন্ডের পজিশন সে চেঞ্জ করে, 1 2 থেকে শিফট হয়ে 2 3 তে চলে আসে, 2 3 শিফট হয়ে এরকম করে করে পুরাটা চেঞ্জ করে। কিন্তু আলটিমেটলি কি হয়, কোনো একটা জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেলে আদার যে সাইডটা আছে, অল্টারনেট যে পার্টটা আছে সেটা ইলেকট্রন ডেন্সিটি কমে যায়। যেমন তুমি 1 and 6 দেখো, যেখানে 1 2 এর ডেন্সিটি বেশি ছিল সেখানে 1 2 এর ডেন্সিটি কমে গেছে, 2 3 এর কম ছিল, 2 3 এর এখানে বেশি আছে। তো তখন বেনজিন রিং ফিল করে যে বেনজিন রিং এ যে পরিমাণ ইলেকট্রন আছে সেটা দিয়ে রিং এর ইলেকট্রন ডেন্সিটি ইউনিফর্ম করা সম্ভব না। ইউনিফর্ম করতে হলে আরো ইলেকট্রন দরকার, যে কারণে বেনজিন রিং এর কার্বনের সাথে যদি কোনো গ্রুপ অ্যাটাচড অবস্থায় থাকে, এই যে রেজোনেন্স, এই রেজোনেন্সের কারণে কার্বনটা হচ্ছে সেই অ্যাটাচড যে গ্রুপটা আছে তার ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে সে টেনে নিতে থাকে। এখানে ঠিক ওই ব্যাপারটাই হয়েছে যে বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি ইউনিফর্ম করার জন্য যে এক্সেস ইলেকট্রন দরকার, কার্বন সেই এক্সেস ইলেকট্রন পাওয়ার জন্য কার্বনের সাথে যে নাইট্রোজেন বন্ডেড আছে তার ইলেকট্রন ডেন্সিটি সে তার দিকে টেনে নিচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। তাহলে স্যার আমরা এরপর থেকে স্টার্ট করে দিই। তাহলে এটা এই মেকানিজম হলে মানে কেন অর্থ এন্ড প্যারা অবস্থানে ইলেকট্রন আমরা সাবস্টিটিউশন দেখতে পাবো, আসলে আমরা সেটা নিয়ে একটুখানি কথা বলি। আমরা একটু দেখে যাই আমাদের ইমেজ নাম্বার 3 আর ইমেজ নাম্বার হচ্ছে 4, আমরা এই দুইটা ইমেজকে নিয়ে হচ্ছে কাজ করব। তাহলে ইমেজ 3 এবং ইমেজ 4 এই দুটাকে আমরা আবার একটু এঁকে নেই।
তাহলে আমরা ইমেজ 3 এবং ইমেজ 4 এখানে হচ্ছে সাবস্টিটিউশনটা দেখতে চাই। স্যার আমরা পুরো ইমেজটা শেষ করে তারপর হচ্ছে আমরা আলোচনা করতে শুরু করব।
তাহলে মোটামুটি আমার ইমেজ আঁকা শেষ, তোমাদেরটা শেষ হয়ে গেলে আমরা স্টার্ট করব। হয়ে গেছে স্যার লেখা? Yes, sir. ওকে, তাহলে আসো শুরু করি। আমরা যে জিনিসটা করতে চাই সেটা একটু আগে আমরা মনো সাবস্টিটিউশনটা দেখে আসি, তারপর করছি। এখানে খেয়াল করো স্যার যে আমাদের যে ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইল হচ্ছে রিং এর যে কার্বনটা নেগেটিভ তার সাথে প্রথমে অ্যাটাচ হয়, আর যে কার্বন ইলেকট্রোফাইল অ্যাটাচ হয় সেখান থেকে হচ্ছে আমরা দেখি যে হাইড্রোজেন এলিমিনেট হয়ে যায়, এবং পরে হচ্ছে সেই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ইউজ করে আমরা একটা ডাবল বন্ড ফর্ম করি। এটা হচ্ছে মনো সাবস্টিটিউশনের যে মেকানিজম, সেটা এই মেকানিজমটাই আমরা এখানে খেয়াল করো যে থার্ড ইমেজ আর ফোর্থ ইমেজে আমরা ইউজ করতে চাই। তাহলে থার্ড ইমেজটা ছিল এটা। তাহলে এখানে আমরা যেটা দেখি যে আমাদের ইলেকট্রোফাইল সে হচ্ছে আমাদের রিং এর যে কার্বনটা নেগেটিভ তার সাথে গিয়ে অ্যাটাচ হয়, এন্ড দেন হাইড্রোজেন হচ্ছে এলিমিনেট হয়ে আসে, এন্ড দেন পরে হাইড্রোজেনের ইলেকট্রনটা ইউজ করে আমাদের কার্বন কার্বন হচ্ছে সেখানে ডাবল বন্ড ফর্ম করে। একই প্রসেস এখানে, ইলেকট্রোফাইল এসে যে কার্বনটা নেগেটিভ তার সাথে অ্যাটাচ হয়, দেন সেই কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট হয়ে যায়, এলিমিনেটে হেল্প করে হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এন্ড দেন এলিমিনেশনের পরে আমরা দেখি যে আমাদের সেই ইলেকট্রনটা নিয়ে গেছে যে কার্বনটা, সেই কার্বন তার পাশে যে কার্বন আছে তার সাথে ডাবল বন্ড ফর্ম করে এবং আমাদের কম্পাউন্ডটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের অর্থ কম্পাউন্ড, আর এটা হচ্ছে আমাদের প্যারা কম্পাউন্ড। তাহলে অর্থ এবং প্যারা কেন সাবস্টিটিউশন হয়েছে? এর কারণটাই হচ্ছে আমাদের অর্থ পজিশন আর প্যারা পজিশন নেগেটিভ বা ইলেকট্রন ডেনসিটি বেশি হয়েছে বলে আমাদের ইলেকট্রোফাইল যে সাবস্টিটিউয়েন্ট, ইলেকট্রোফাইল সে হচ্ছে আমাদের সেই নেগেটিভ কার্বনে অ্যাটাচ হয় এবং সেই কার্বন থেকে সে হাইড্রোজেনকে এলিমিনেট করে দেয়। আলটিমেটলি হচ্ছে এলিমিনেশন আর অ্যাডিশন থেকে আমরা যে রিঅ্যাকশনটা পেয়েছি সেটা হচ্ছে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং যেহেতু অর্থ পজিশন এবং অর্থ পজিশন এবং প্যারা পজিশন যেহেতু হচ্ছে নেগেটিভলি চার্জড হয়েছিল, ইলেকট্রন ডেনসিটি বেড়েছিল, তাই সাবস্টিটিউশনটাও আমরা দেখতে পেয়েছি আমাদের অর্থ পজিশন আর প্যারা পজিশনে হয়েছে। আচ্ছা, তাহলে যারা আমরা এত লিখেছি, স্যার কার কোনো কোশ্চেন আছে কি? স্যার হ্যাঁ স্যার অর্থ আর প্যারা পজিশন দুইটাতে একসাথে মিথাইল গ্রুপ অ্যাড হতে পারবে না? হ্যাঁ পারবে। তাহলে তোমাকে স্যার নেক্সট আরেক স্টেপ রিঅ্যাকশন করতে হবে। মানে এরপরে যদি তুমি আবার এখানে রিঅ্যাকশন স্টার্ট করো, তাহলে এরপর দেখা যাবে যে তোমার প্যারা পজিশনটা নেগেটিভ হবে, এন্ড দেন পরের অ্যালকাইলটা তুমি প্যারাতে অ্যাড করবা, আর এটাকে তুমি যদি আবার এক্সটেন্ড করো তখন অর্থ পজিশন নেগেটিভ হবে, তারপর তুমি অ্যালকাইলটাকে অর্থ পজিশনে অ্যাড করতে পারবা। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর কোশ্চেন আছে কারো? স্যার দুটো অ্যারো দেওয়ার কি কোনো রিজন আছে? দুটো এরো মানে স্যার? স্যার এই যে ইমেজ 4 এর কন্টিনিউ করে লাস্ট স্টেপের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হয়েছে দেখো স্যার, আমাদের এই স্টেপে প্রথমে হচ্ছে
আমাদের 4 আর 5 এ ডাবল বন্ড হবে, তাই না? তারপরের একটা স্টেপে কি হয়েছে, আমাদের 5 যে আমাদের 4 এর ইলেকট্রনটা চলে আসে কোথায়, এই 4 আর 5 এর মাঝখানে, আর 5 6 এর ইলেকট্রনটা চলে যায় 6 এর কাছে। নেক্সট স্টেপে তুমি 6 এর ইলেকট্রন 1 এর কাছে চলে যাচ্ছে, আর কার্বন নাইট্রোজেনের ইলেকট্রনটা নাইট্রোজেনের কাছে চলে আসছে। তার মানে আমার এই যে এই রেজোনেন্স স্ট্রাকচার, এই রেজোনেন্স স্ট্রাকচারের জন্য 4 থেকে আমাকে এই স্টেপ হয়ে তারপরে এই স্টেপে আসার কথা। এখানে খেয়াল করো স্যার, আমরা এই স্টেপ, দ্যাট মিন্স 4টা কিন্তু ঠিকই রেখেছি, মাঝখানে কিন্তু 5টাকে স্কিপ করে লাস্ট ইমেজে চলে আসছে। ওই কারণে ওই যে দুইটা অ্যারো দিয়েছে, যে এখানে আসলে একটা স্টেপ না, এখানে একটার বেশি স্টেপ। ইয়েস স্যার। তুমি যদি কখনো স্কিপ করতে চাও কোনো স্টেপ, তাহলে তুমি যে এরকম অ্যারো, দুইটা অ্যারো দিলে তুমি যে কয়টা চাও স্টেপ তুমি স্কিপ করে যেতে পারবে। দ্যাট মিন্স তুমি চাচ্ছ যে ইম্পর্টেন্ট ইমেজ গুলাকে রিপ্রেজেন্ট করতে, যেগুলোকে মোটামুটি রেগুলার বা যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সেই ইমেজটাকে বা সেই স্টেপটাকে তুমি স্কিপ করে গেছো। তাহলে আমরা মোটামুটি অর্থোপ্যারা সাবস্টিটিউশন এখন পারবো। তাহলে অর্থোপ্যারা যদি সাবস্টিটিউশনটা আমরা পেরে যাই, আসো আমরা দেখি যে নেক্সটে মেটা সাবস্টিটিউশনটা কিভাবে হয়। আর মোটামুটি মেটা সাবস্টিটিউশনটা কমপ্লিট হলে আমরা বলতে পারি যে আমাদের রিঅ্যাকশন মেকানিজম যেই 10টা মেকানিজম পড়ার কথা, মোটামুটি আমরা সবগুলো মেকানিজম আমাদের এই কয়েকদিনের যে রিভিশন ক্লাস হচ্ছিল সেই রিভিশন ক্লাস আমরা কমপ্লিট করতে পেরেছি। তাহলে মেটা, হ্যাঁ কাইন্ডলি ওই আগের স্লাইডে একটু রাখতে পারবেন 2 মিনিট, আমার নেট চলে গিয়েছিল যার কারণে পুরোটা আঁকা হয়নি। স্যার তুমি একটা স্ক্রিনশট দাও স্যার, অনেকগুলো ইমেজ তো, তুমি একটা স্ক্রিনশট দিয়ে ফেলো স্যার। হয়েছে? থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আসো আমরা মেটা সাবস্টিটিউশন শুরু করি। তাহলে মেটা সাবস্টিটিউশন কখন হয়? যখন আমাদের বেনজিন রিং এর কোনো মেটা ইন্ডিকেটর অ্যাটাচড থাকে, তখন আমরা দেখি যে সেই মেটা ইন্ডিকেটরের প্রেজেন্সে আমাদের মেটা সাবস্টিটিউশন হয়ে থাকে। তাহলে মেটা সাবস্টিটিউশন করার জন্য যে মেটা ইন্ডিকেটর আছে এরা কারা? মেটা ইন্ডিকেটর গুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেগুলো সেগুলো হচ্ছে মেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনগুলো? কার্বক্সিলিক, অ্যালডিহাইড, তারপর আমরা দেখতে পাচ্ছি নাইট্রো, এগুলো সবই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্সে আমাদের বেনজিন রিং এ আমরা দেখতে পাই যে মেটা সাবস্টিটিউশন হয়ে থাকে। যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল নেই মেটা সাবস্টিটিউশনের জন্য, তুমি যদি নাইট্রো কম্পাউন্ডের প্রেজেন্সে, নাইট্রো গ্রুপের প্রেজেন্সে
তুমি অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা যদি করো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তখন দেখা যায় যে আমাদের সেকেন্ড যে সাবস্টিটিউশনটা হয় সেই সাবস্টিটিউশনটা হয় হচ্ছে মেটা পজিশনে। এটা কেন হয়েছে? কারণ আমাদের এই যে নাইট্রো, এই নাইট্রো হচ্ছে মেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করেছে বলে আমাদের যে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট অ্যালকাইল গ্রুপ সেটা হচ্ছে আমাদের মেটা পজিশনে অ্যাটাচ হয়েছে। মেটা পজিশন মানে হচ্ছে 1,3 এই হিসাবে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট হবে বা সাবস্টিটিউশনটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে থার্ড কার্বনে বা মেটা পজিশনে সাবস্টিটিউশন যারা করছে এদেরকে আমরা বলছি মেটা ইন্ডিকেটর। মেটা ইন্ডিকেটর কিভাবে চিনতে পারবো? যে গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে মেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তো মেটা ইন্ডিকেটর কেন এইভাবে রিঅ্যাকশনটা করে, আসো আমরা সেটার মেকানিজমটা হচ্ছে নেক্সট পেজে ট্রাই দিই। তাহলে এই পেজে যা লেখা আছে মোটামুটি হয়ে গেছে না স্যার লেখা? জি স্যার। ঠিক আছে, বাকি আছে কারো? ওকে, নো স্যার। ঠিক আছে, ওকে স্যার, তাহলে আসো আমরা তারপর শুরু করে দিই। স্যার এখানে খেয়াল করো, অক্সিজেন 3.5 ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন 2.9, কার্বন 2.5। তো অক্সিজেন কি করছে? নাইট্রোজেনের এই যে আমাদের পাই বন্ড, সেই পাই বন্ডের ইলেকট্রনটাকে তার দিকে সে টেনে নেয়। তো যখনই অক্সিজেন এই ইলেকট্রনটা টেনে নিচ্ছে আমরা তখন দেখতে পাবো যে অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে মাইনাস চার্জড হয়ে যাচ্ছে, নাইট্রোজেনটা তখন প্লাস বা পজিটিভ নাইট্রোজেন আয়নে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় দেখা যায় যে আমাদের নাইট্রোজেন কার্বনের যে ইলেকট্রন ক্লাউড, সেই ইলেকট্রন ক্লাউডটাকে খুব স্ট্রংলি প্রবল ভাবে তার দিকে সে টানতে শুরু করে দেয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে নাইট্রোজেন এমনিতেই অক্সিজেনের চেয়ে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। অপোজিটলি অন্যদিকে আমরা বলতে পারি যে নাইট্রোজেনটা এখন পজিটিভলি চার্জ। এই কারণে তখন দেখা যায় যে নাইট্রোজেন কার্বনের যে ইলেকট্রন ক্লাউড সেটা খুব স্ট্রংলি সে তার দিকে টানতে থাকে। এর ফলে দেখা যায় কার্বনের ইলেকট্রন ডেনসিটি কমে যায়। কার্বনের ইলেকট্রন ডেনসিটি কমে গেলে কার্বন তখন সেকেন্ড কার্বনের কাছ থেকে ইলেকট্রন ক্লাউড তার দিকে সে টেনে নেয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ এফেক্ট of nitrogen greater than resonance effect of carbon. ঠিক আছে, তো যেহেতু নাইট্রোজেন এখানে ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে বেশি, অন্যদিকে নাইট্রোজেনটা অক্সিজেনের কারণে পজিটিভলি চার্জড অবস্থায় আছে, সেই কারণে এখন নাইট্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট কার্বনের রেজোনেন্স এফেক্টের থেকে অনেক বেশি থাকে, যে কারণে নাইট্রোজেন হচ্ছে এখন আমাদের কার্বনের সাথে যে ইলেকট্রন শেয়ার করেছে সেই ইলেকট্রনগুলোকে সে তার দিকে টানে। এই টেনে নেওয়ার কারণে দেখা যায় কার্বনটার ইলেকট্রন ক্লাউড
নাইট্রোজেনের দিকে সরে যাওয়াতে কার্বনের ইলেকট্রন ডেনসিটি কমে যায়। তখন কার্বন, দ্যাট মিনস ফার্স্ট কার্বন, তখন সেকেন্ড কার্বনের সাথে যে পাই বন্ড করে থাকে সেই পাই বন্ডের ইলেকট্রনটা সে তার কাছে নিয়ে যায়। দ্যাট মিনস আমাদের ফার্স্ট কার্বন তখন সেকেন্ড কার্বনের সাথে শেয়ার্ড ইলেকট্রন তার কাছে নিয়ে সে তখন নেগেটিভলি চার্জড আয়নে পরিণত হয়।
ওকে স্যার। স্যার লেখা হয়ে গেছে কি? অথবা আমি ওয়েট করবো কিছুক্ষণ? আমার ওকে স্যার, তাহলে তুমি লিখে শেষ করো, আমি আবার আরো 2 মিনিট ওয়েট করছি, 2 মিনিট পর স্টার্ট করছি। হয়েছে স্যার? ওকে, তাহলে শুরু করছি। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাই যে যেহেতু নাইট্রোজেনটা এখানে পজিটিভলি চার্জ, তাই নাইট্রোজেন হচ্ছে কার্বনের সাথে যে শেয়ার্ড ইলেকট্রন আছে সেই শেয়ার্ড ইলেকট্রন নাইট্রোজেন তার কাছে নিয়ে যায়, এন্ড দেন নাইট্রোজেন এবং কার্বন হচ্ছে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করে। ঠিক আছে? And তখন দেখা যায় আমাদের পাশের যে কার্বন আছে সেকেন্ড কার্বন, এই সেকেন্ড কার্বনটা হচ্ছে তখন পজিটিভলি চার্জড অবস্থায় থাকে। তো তখন হচ্ছে দেখা যায় যে সেকেন্ড কার্বনের ইনফ্লুয়েন্সে থার্ড এন্ড ফোর্থ কার্বনের মধ্যে যে ডাবল বন্ড বা পাই ইলেকট্রন আছে সেটা দেখা যায় যে থার্ড কার্বন তার কাছে টেনে নিয়ে নেগেটিভলি চার্জ করে যায়। পরে থার্ড আর সেকেন্ড এরা হচ্ছে সেই ইলেকট্রন গুলোকে শেয়ার করে থার্ড আর সেকেন্ডের মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম করে। এই অবস্থায় ফোর্থের ইনফ্লুয়েন্সে ফিফথ আর সিক্সথ এর ইলেকট্রনটা ফিফথ কার্বন নিয়ে নিয়ে নেগেটিভ হয়ে যায়, এন্ড দেন পরবর্তীতে ফিফথ এন্ড ফোর্থ এই ইলেকট্রন গুলোকে শেয়ার করে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করে ফেলে। এখানে আমাদের সিক্স কার্বনটা পজিটিভলি চার্জড হবে, সিক্স কার্বন পজিটিভলি চার্জ, এন্ড দেন তখন আবার সেই সিক্স কার্বনের প্রেজেন্সে আমাদের যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রন গুলো নাইট্রোজেনের কাছ থেকে কার্বন নিয়ে আসে, এন্ড দেন কার্বনটা তখন হচ্ছে আমাদের সিক্স কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করে, এবং এখান থেকে আমরা দেখতে পাই যে নাইট্রোজেনের যে ইলেকট্রন সেটা নাইট্রোজেন অক্সিজেনের সাথে শেয়ার করে আবার আগের অবস্থায় ফেরত আসে। তো হয় যে আমরা দেখাচ্ছি যে এটা এখানে ক্লোজড, কিন্তু আসলে রিঅ্যাকশন পর দেখবো যে ব্যাক করতে শুরু করবে। ঠিক আছে? তার মানে আসলে আমরা যে ইমেজ গুলো আঁকি, যদিও আমরা দেখাই এগুলো সব ওয়ান ওয়ে, কিন্তু আসলে এগুলো ওয়ান রিঅ্যাকশন। ঠিক আছে? ওকে, কারো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। ইন্ডাকটিভ ইফেক্ট অফ নাইট্রোজেন বলতে আমরা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বুঝবো নাকি নেগেটিভ ইন্ডাকটিভ? এখানে আসলে নাইট্রোজেনের নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বুঝবো। স্যার ইন্ডাকটিভ এফেক্ট যদি আমরা শুধু বলি কারো একজনের জন্য, নর্মালি তার ইলেকট্রন টেনে নেওয়ার যে টেন্ডেন্সি সেটাকেই কিন্তু আমরা আসলে বলে থাকি। ঠিক আছে? তাহলে যদি আমরা বলি যে ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে যে বুঝতে হবে যে তার ইলেকট্রনের টেন্ডেন্সিটা কি বোঝানো হচ্ছে, সে যে ইলেকট্রন টেনে নিতে চাচ্ছে সেই টেন্ডেন্সিটাই আসলে এখানে বোঝানো হয়েছে। তাহলে স্যার আগে যেটা ছিল, মানে আগে যে ওই ইন্ডাকটিভ ইফেক্ট নাইট্রোজেন কম ছিল সেখানেও নেগেটিভই হবে না? আগের আগের স্টেপে যেটা আমরা বলেছিলাম, না স্যার, এই যে আগে ডিরেক্টিং এর এটা যে মানে এখানেও নেগেটিভ। এটা একই জিনিস স্যার, প্রত্যেকটাতেই যখনই আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট, তার মানে তোমাকে বুঝতে হবে যে সেই ইলেকট্রন নিজের কাছে নিতে চায়। এখানেও ঠিক তাই ছিল যে নাইট্রোজেন ইলেকট্রন নিজের দিকে নিতে চায়,
কার্বন নিজের দিকে নিতে চায়, কিন্তু কার্বনের রেজোনেন্স এফেক্টের লেভেলটা বেশি থাকে, তাই নাইট্রোজেন আর ইলেকট্রন তার দিকে নিতে পারে না, কার্বন ইলেকট্রন তার দখলে নিয়ে যাচ্ছে। এখানে ঠিক সেই জিনিসটাই এখানে অপোজিটলি বলা হয়েছে যে নাইট্রোজেন তার কাছে নিতে চায়, কার্বনও তার কাছে নিতে চায়, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রনের প্রতি এই লেভেলে অ্যাট্রাকশনটা বেশি কাজ করে, কারণ নাইট্রোজেনটা এখানে পজিটিভলি চার্জড অবস্থায় থাকায় নাইট্রোজেনের এখানে ইন্ডাকটিভ এফেক্টটা বেশি কাজ করে, মানে ইলেকট্রনের প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা তখন বেশি কাজ করে, এবং নাইট্রোজেন তখন এই শেয়ার্ড ইলেকট্রনটা তার দিকে সে টেনে নিতে থাকে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। স্যার ও এর দিকে অ্যারোটা কি বোঝাচ্ছে? কোনটা এটা? ও এর দিকে অ্যারোটা স্যার, এন থেকে ও এর দিকে অ্যারো। আহ, এটা এটা হচ্ছে স্যার, ওই যে কোঅর্ডিনেশন বন্ড। নাইট্রোজেন অক্সিজেনের সাথে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করেছে। নাইট্রোজেনের তো আসলে ভ্যালেন্সি কত? 4, তাহলে 3। তুমি দেখো অলরেডি নাইট্রোজেন এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, অলরেডি সে কিন্তু তার ভ্যালেন্সি 3 ইউজ করেছে। আর যেটা বন্ড করে সেটা তো তার লোন পেয়ার ব্যবহার করে, লোন পেয়ার দিয়ে যে বন্ডটা করেছে এটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। অক্সিজেনের সাথে নাইট্রোজেন তখন কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করেছে। মানে স্যার নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন বন্ড ফর্ম করেছে, তাই এটা কোঅর্ডিনেশন বন্ড বলছি। মানে হ্যাঁ, ওই যে মানে প্রসেস যেটা, যে তুমি যখন বলছো যে কোভ্যালেন্ট, তার মানে বন্ডেড অ্যাটম ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করছে। আর যখন বলছো কোঅর্ডিনেশন বন্ড, তার মানে একজন একটা লোন অ্যাটম। পেয়ার ইলেকট্রন শেয়ার করছে, অন্যজন হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল শেয়ার করছে। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আরো কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে যদি আর কোশ্চেন না থাকে তাহলে আসলে দেখি কেন আমরা মেটাতে মানে সাবস্টিটিউশনটা পেয়েছি। মেটাতে আমরা সাবস্টিটিউশন পাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের ফোর্থ আর ফিফথ যে ইমেজ আছে সেটা খেয়াল করো। ফোর্থ এন্ড ফিফথ ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেটা পজিশন বা থার্ড কার্বনটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর আমরা জানি আমাদের যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয়, সেই সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় কিন্তু হচ্ছে নেগেটিভলি চার্জড যেই কার্বন থাকে সেখানে। তাহলে আমরা যদি এখানে আমাদের সেই সাবস্টিটিউশনটা দেখাতে চাই, আমরা আমাদের সাবস্টিটিউশনের মেইন পার্টটা স্টার্ট করছি ফোর্থ ইমেজ থেকে, ধরে নাও, কারণ ফোর্থ আর ফিফথ আসলে সেম ইমেজ। তো ফোর্থ দেখানো যা হবে, ফিফথ দেখালেও একই আমরা এক্সপ্লেনেশন তৈরি করতে পারবো। তো ধরে নিচ্ছে আমাদের এই কার্বনটা নেগেটিভ, এই কার্বনটা পজিটিভ অবস্থায় আছে, এই কার্বনটা পজিটিভলি অবস্থায় আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের ফোর্থ ইমেজ যেটা ছিল তারপর থেকে।
থ্যাংক ইউ স্যার, অ্যাটেন্ডেন্স পেয়েছি। তাহলে এখানে আমরা ঠিক আগের যে সাবস্টিটিউশনের যে প্রসেস, যে আমাদের ইলেকট্রোফাইল সে নেগেটিভলি চার্জ যে কার্বনটা থাকে রিং এর সেই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যায়, দেন কার্বনটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড নিয়ে যায়, হাইড্রোজেন পজিটিভ হয়ে যায়, হাইড্রোজেন পজিটিভ হয়ে সে অ্যালকাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে অ্যাটাচ হয়ে যায়, এন্ড দেন কার্বনটা নেগেটিভ, সে তারপরে রেজোনেন্সটা কমপ্লিট করে আমাদের ফাইনাল যে প্রোডাক্ট সেই ফাইনাল প্রোডাক্টে চলে আসে। আমরা এখানে কিছু বাই প্রোডাক্ট পেয়ে থাকি, আমরা কিন্তু বাই প্রোডাক্ট গুলো লিখছি না। এখানে আমাদের যখনই হাইড্রোজেন আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন করে, এখান থেকে আমরা জানি যে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়ার কথা। দ্যাট মিনস এখানে বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আমরা পাবো, কিন্তু আসলে আমরা ওই অংশটাকে এখানে মেনশন করছি না। ঠিক আছে, তো যাই হোক, আমরা মনে রাখবো যে এখানে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। তাহলে এই হচ্ছে, হ্যাঁ স্যার বলুন। তো এখানে এই মানে থার্ড ইমেজটা যে এখান থেকে স্যার এই যে কার্বন মানে থার্ড কার্বনের ইলেকট্রনটা ফোর্থ কার্বনের যে ওভাবে আবার ব্যাক করতে পারে না অ্যাটোজেনের কাছে? হ্যাঁ, মানে তুমি যে কোনো দিকে আবার ব্যাক করতে পারো। ঠিক আছে, দ্যাট মিনস তুমি যেটা বলছো যে থার্ড ফোর্থ আবার বন্ড ফর্ম করলো আর সেকেন্ড কার্বন 1 এর সাথে আবার বন্ড ফর্ম করলো, সেটাও হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার এই কম্পাউন্ডের নাম কি স্যার? এটার নাম হচ্ছে দাঁড়াও, এখানে একটা ব্যাপার আছে। আমাদের এখানে যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোর আবার প্রেফারেন্স থাকে। ঠিক আছে, তো প্রেফারেন্সের দিক থেকে আমরা দেখতে পাই যে অ্যালকাইলের প্রেফারেন্স হচ্ছে নাইট্রো থেকে বেশি। তো অ্যালকাইলের প্রেফারেন্স নাইট্রো থেকে বেশি হওয়াতে অ্যালকাইল হচ্ছে নাম্বার 1, এটা 2, এটা 3। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হয়ে গেল? এটা হচ্ছে 3 নাইট্রো, কারণ থার্ড কার্বনে নাইট্রো আছে। আর অ্যালকাইল সহ বেনজিন কম্পাউন্ডটার নাম কি? টলুইন। জি স্যার। তাহলে এটা হচ্ছে 3 নাইট্রো টলুইন বা মেটা নাইট্রো টলুইন যেটা বলো। ঠিক আছে, 3 নাইট্রো টলুইন, অর এটাকে আমরা বলতে পারবো মেটা নাইট্রো টলুইন। মেটাটাকে আবার আমরা একটুখানি দেখা যায় অনেক সময় একটু ছোট করে লিখি, তখন আমরা মেটার পরিবর্তে লিখি এম নাইট্রোটলুইন। এম মানেও হচ্ছে মেটা, দ্যাট মিনস এটা অনেকটা অ্যাব্রিভিয়েশনের মতো। আমরা চাইলে লিখতে পারবো এম নাইট্রোটলুইন। ওকে স্যার, তাহলে এই তো আমাদের মেটা সাবস্টিটিউশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে আমাদের যে রিঅ্যাকশন মেকানিজম আলোচনা করার কথা ছিল আমাদের রিভিশন ক্লাসগুলোতে, আমরা মোটামুটি আমাদের সেই 10টা রিঅ্যাকশন মেকানিজম অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা বাসায় প্র্যাকটিস করব, কারণ এই 10টা রিঅ্যাকশন মেকানিজম থেকে অ্যাটলিস্ট 2টা বা 3টা রিঅ্যাকশন মেকানিজম তুমি পাবি, এবং একটা এক সেট কোশ্চেন কিন্তু এই রিঅ্যাকশন মেকানিজম থেকেই সাধারণত হয়। তাহলে মোটামুটি কয়েকটা রিঅ্যাকশন মেকানিজম পারলেই দেখবে যে তোমার এক সেট অর্গানিক অ্যান্সার করা মোটামুটি সহজ হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত থাকি স্যার আজকে আমরা, নেক্সট দিন আমরা এরপর থেকে আবার স্টার্ট করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। সালাম। আমি স্লাইড বন্ধ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি স্লাইড বন্ধ করে দিচ্ছি। ওকে স্যার, লিভ নিচ্ছি তাহলে। জি স্যার। ওকে স্যার।